আসসালামু আলাইকুম। বিটিভি চট্টগ্রামের সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। জামিল আহমেদ চৌধুরী। প্রথমে সংবাদ শিরোনাম। প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে আর্থিক প্রযুক্তি প্রতিষ্ঠান ভিসার এশিয়া প্যাসিফিক অঞ্চলের প্রেসিডেন্টের সাক্ষাৎ, বাংলাদেশে বিনিয়োগ ও ব্যবসা সম্প্রসারণে আগ্রহ। বন্দর ও কাস্টমসের অপ্রয়োজনীয় খরচ কমানো গেলে নিয়ন্ত্রণে আসবে মূল্যস্ফীতি, মন্তব্য অর্থমন্ত্রীর। স্কুল শিক্ষার্থীদের সপ্তাহে একদিন বিনামূল্যে জুলাই জাদুঘর দেখানোর ব্যবস্থা করবে সরকার, বললেন তথ্য উপদেষ্টা। জুলাই আন্দোলনকারীদের বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠান পুড়িয়ে দেওয়ার নির্দেশনা দেন শেখ হাসিনা, ট্রাইব্যুনালে কল রেকর্ড দাখিল প্রসিকিউশনের। কি কলম্বিয়ায় ভয়াবহ ভূমিকম্পে এ পর্যন্ত ১৩২ জনের প্রাণহানি, জরুরি অবস্থা জারি, চলছে উদ্ধার কাজ। এতক্ষণ সংবাদ শিরোনাম শুনলেন, এবার বিস্তারিত। প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বিশ্বব্যাপী আর্থিক প্রযুক্তি প্রতিষ্ঠান ভিসার এশিয়া প্যাসিফিক অঞ্চলের প্রেসিডেন্ট স্টিফেন কারপিন। সকালে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাৎকালে স্টিফেন কারপিন বাংলাদেশে বিনিয়োগ ও ব্যবসা সম্প্রসারণে ভিসার আগ্রহের কথা জানান। তিনি বলেন, বাংলাদেশে ডিজিটাল আর্থিক সেবা, প্রযুক্তি ও উদ্ভাবনের ক্ষেত্রে কাজ করার ব্যাপক সম্ভাবনা রয়েছে। ভিসার এশিয়া প্যাসিফিক অঞ্চলের প্রেসিডেন্ট বলেন, বাংলাদেশে যেসব ব্যাংক অ্যাকাউন্টধারী কার্ড ব্যবহারের আওতায় নেই, তাদের কার্ড ব্যবহারে উৎসাহিত করতে এবং ডিজিটাল লেনদেনের পরিধি বাড়াতে বিনিয়োগ ও প্রযুক্তিগত সহযোগিতার মাধ্যমে ভিসা কাজ করতে চায়। কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি ব্যবহার করে বাংলাদেশের ব্যাংকিং ও ডিজিটাল পেমেন্ট ব্যবস্থাকে আরও নিরাপদ, সহজ ও দ্রুত করার বিষয়েও ভিসা কাজ করতে আগ্রহী বলে জানান স্টিফেন কারপিন। সাধারণ মানুষের নিত্যদিনের লেনদেন সহজ করতে মেট্রো রেল, টোল প্লাজা ও এক্সপ্রেসওয়ে সহ বিভিন্ন সরকারি ও জনসেবামূলক ব্যবস্থায় ভিসা কার্ড ব্যবহারের সুযোগ সম্প্রসারণের সম্ভাবনা নিয়েও বৈঠকে আলোচনা হয়। বাংলাদেশের ফ্রিল্যান্সারদের বৈদেশিক আয় নিরাপদ ও সহজে দেশে আনার জন্য কার্যকর ডিজিটাল পেমেন্ট ব্যবস্থা গড়ে তোলার প্রক্রিয়া নিয়েও বৈঠকে আলোচনা হয়। বাংলাদেশে কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ভিসার একটি প্রযুক্তি ডেভেলপমেন্ট সেন্টার বা গ্লোবাল সার্ভিস সেন্টার বাংলাদেশে স্থাপনের জন্য ভিসার প্রতিনিধিকে আহ্বান জানানো হয়। প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশের ডিজিটাল আর্থিক সেবা ও প্রযুক্তির সম্প্রসারণে বেসরকারি খাতের অংশীদারিত্বকে স্বাগত জানান। তিনি বাংলাদেশের ডিজিটাল অর্থনীতি, বিনিয়োগ ও প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধিতে ভিসার মতো আন্তর্জাতিক প্রতিষ্ঠানের সহযোগিতার উপর গুরুত্ব আরোপ করেন। সাক্ষাৎকালে প্রধানমন্ত্রীর ডাক, টেলিযোগাযোগ, তথ্য প্রযুক্তি উপদেষ্টা রেহান আসিফ আসাদ, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী, বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোহাম্মদ মোশতাকুর রহমান সহ ভিসার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে আমেরিকান চেম্বার অব কমার্স ইন বাংলাদেশ চেম এর একটি প্রতিনিধি দল। আজ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। চেম বাংলাদেশের পক্ষে সংগঠনটির সভাপতি ও মাস্টার কার্ডের ভাইস প্রেসিডেন্ট সৈয়দ মোহাম্মদ কামালের নেতৃত্বে ৮ সদস্যের একটি প্রতিনিধি দল সাক্ষাতে অংশ নেয়। চেম প্রতিনিধিরা প্রধানমন্ত্রীকে জানান, প্রায় ২ মাস আগে সংগঠনটির নতুন কমিটি দায়িত্ব গ্রহণ করেছে। নতুন কমিটি বাংলাদেশে আরও মার্কিন বিনিয়োগ আকর্ষণ এবং দুই দেশের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক আরও জোরদারে কাজ করছে। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, বর্তমানে বাংলাদেশে বিনিয়োগের অনুকূল পরিবেশ রয়েছে। আগ্রহী বিদেশি বিনিয়োগকারীদের সব ধরনের সহযোগিতা করতে সরকার প্রস্তুত। এ সময় বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, প্রধানমন্ত্রীর ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা রেহান আসিফ আসাদ এবং বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডার নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী উপস্থিত ছিলেন। চট্টগ্রাম বন্দর ও কাস্টমসের অপ্রয়োজনীয় খরচ কমানো গেলে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আসবে বলে মন্তব্য করেছেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
সকালে চট্টগ্রাম বন্দর ভবনে বন্দর কর্তৃপক্ষ, কাস্টমস ও স্টেক হোল্ডারদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের তিনি কথা বলেন। অর্থমন্ত্রী বলেন, বন্দরে অতিরিক্ত ব্যয় এবং কাস্টমসের শুল্কায়ন প্রক্রিয়ায় দীর্ঘসূত্রতার কারণে পণ্যের দাম বেড়ে যায়, যার চাপ পড়ে সাধারণ মানুষের ওপর। ব্যবসা বাণিজ্য সহজ করতে বন্দর ও কাস্টমসের কার্যক্রম দ্রুত ও সমন্বিত করার উদ্যোগ নেওয়া হয়েছে জানিয়ে তিনি বলেন, পণ্য খালাস ও রপ্তানিতে সময় কমলে ব্যবসায়ীদের খরচ কমবে এবং বাড়বে বাংলাদেশের প্রতিযোগিতার সক্ষমতা। অনেকগুলো পদক্ষেপের মধ্যে একটি পদক্ষেপ হচ্ছে যে বাংলাদেশের অর্থনীতিকে চাঙ্গা করা এবং বাংলাদেশের অর্থনীতিকে চাঙ্গা করে জনগণের কর্মসংস্থান সৃষ্টি করা, আমাদের রপ্তানি বাড়ানো, আমাদের শিল্পায়ন বাড়ানো এবং ব্যবসার জন্য একটি পরিবেশ সৃষ্টি করা, যাতে করে ব্যবসায়ীরা কোনো বাধাগ্রস্ত না হয়ে তাদের কার্যক্রম পরিচালনা করতে পারে। আমরা জয়েন্টলি সবাইকে নিয়ে বসে যে কোথায় কোথায় সমস্যাগুলো আছে, প্রত্যেকটি সমস্যা আমরা আইডেন্টিফাই করেছি, চিহ্নিত করেছি এবং প্রত্যেকটি সমস্যার সমাধান কী হওয়া দরকার সিদ্ধান্তও নিয়েছি। চট্টগ্রাম উত্তর বন বিভাগের আয়োজনে শুরু হয়েছে 15 দিনব্যাপী বৃক্ষমেলা। বিকেলে নগরীর লালদিঘি ময়দানে মেলার উদ্বোধন করেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। অন্যান্যের মধ্যে সংসদ সদস্য আবু সুফিয়ান, জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিয়া সহ বন বিভাগের কর্মকর্তারা বক্তব্য রাখেন। অর্থমন্ত্রী বলেন, বর্তমান সরকার জলবায়ু পরিবর্তন রোধ ও পরিবেশের ভারসাম্য রক্ষায় বন ও জীববৈচিত্র্য সংরক্ষণে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে, যার ধারাবাহিকতায় সারা দেশে 25 কোটি গাছের চারা রোপণের কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। তিনি বৃক্ষরোপণ কর্মসূচিকে সামাজিক আন্দোলনে পরিণত করার আহ্বান জানান। এর আগে বৃক্ষমেলা উপলক্ষে লালদিঘি ময়দান থেকে একটি র্যালি বের করা হয়। ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন র্যালিতে নেতৃত্ব দেন। অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশ সফররত এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক এডিবির ভাইস প্রেসিডেন্ট ইংমিং ইয়াং। আজ চট্টগ্রাম নগরীর একটি হোটেলে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বাংলাদেশের চলমান অর্থনৈতিক পরিস্থিতি, উন্নয়ন প্রকল্প এবং এডিবির সাথে ভবিষ্যৎ সহযোগিতার নানা দিক নিয়ে আলোচনা করা হয়। এ সময় অন্যান্যের মধ্যে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব মোহাম্মদ শাহরিয়ার কাদের সিদ্দিকী এবং অর্থ মন্ত্রণালয় ও এডিবির ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। নারীদের দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানের সুযোগ বাড়াতে চাহিদা ভিত্তিক ও যুগোপযোগী প্রশিক্ষণের উপর গুরুত্ব আরোপ করেছেন সফররত এডিবির ভাইস চেয়ারম্যান ইংমিং ইয়ান। সকালে চট্টগ্রাম মহিলা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে এক সেমিনারে তিনি এই গুরুত্ব আরোপ করেন। একই সঙ্গে প্রশিক্ষণার্থীদের কর্মদক্ষতা বাড়ানোর মাধ্যমে তাদের কর্মসংস্থানের উপযোগী করে গড়ে তোলার আহ্বান জানান এডিবির ভাইস চেয়ারম্যান। সেমিনারে এডিবির বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এর আগে এডিবির ভাইস চেয়ারম্যান চট্টগ্রাম মহিলা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শন করেন। তিনি প্রশিক্ষণ কেন্দ্রের বিভিন্ন কার্যক্রম ঘুরে দেখেন এবং প্রশিক্ষণার্থী নারীদের প্রশিক্ষণ কার্যক্রম পর্যবেক্ষণ করেন। এ সময় তিনি প্রশিক্ষণার্থীদের সঙ্গে কথা বলেন এবং তাদের প্রশিক্ষণ ও কর্মসংস্থানের বিষয়ে খোঁজ খবর নেন। সপ্তাহে একদিন স্কুল শিক্ষার্থীদের জুলাই স্মৃতি জাদুঘর পরিদর্শনের ব্যবস্থা করবে সরকার, এমনটা জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা জাহিদুর রহমান। নিয়মিত ব্রিফিংয়ে তিনি আরও জানান, ভারতীয় কোনো প্রতিষ্ঠান বাংলাদেশে হাসিনা আমলের মতো ভূমিকা পালন করতে পারবে না। এসএসসি পরীক্ষার ফলাফলে মান বিচার যথাযথভাবে করা হয়েছে বলে জানান তিনি। বিস্তারিত ইকবাল ফরহাদের রিপোর্টে। সচিবালয়ে তথ্য অধিদপ্তরের ব্রিফিং রুমে সাংবাদিকরা জানতে চান রয়ের প্রধানের সফর নিয়ে। প্রধানমন্ত্রীর উপদেষ্টা জানান, এটি স্বাভাবিক ঘটনা। রয়ের যিনি এসছেন, প্রধান এসছেন, কিন্তু এটা নিয়ে স্পেকুলেশনের কিছু নেই। মানে অনেকে এমনভাবে করছেন যে গোপন, মানে সবাই সব জানেন, পত্রিকায় সব চলে আসলো, কিন্তু এরকম কথা লিখছেন। ভারতের কোনো সংস্থা, কোনো প্রতিষ্ঠান
আগে যেভাবে বাংলাদেশে কাজ করেছে, আমি হাসিনার আমলের কথা বলছি, যে ধরনের অ্যাটিটিউড করেছে সেটা হতে পারবে না। আমরা আলাপ করছি সেটা একটা স্বাধীন সার্বভৌম আত্মমর্যাদাশীল জাতির সাথে যেভাবে আচরণ করতে হয়, কথা বলতে হয়। ভারতের নিরাপত্তা নিয়ে তাদের কোনো বক্তব্য থাকতে পারে, আমাদেরও থাকতে পারে, এগুলো নিয়ে আলাপ আলোচনা হবে। কিন্তু ওই যে বললাম, দুটো স্বাধীন সার্বভৌম দেশ আলাপ করছে, এভাবে এটা হতে হবে। তিনি জানান, জুলাই স্মৃতি জাদুঘরকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে কাজ করছে সরকার। জুলাই জাদুঘর, গণঅভ্যুত্থান জাদুঘর, এই জাদুঘরের একটা দিন আমরা স্কুলের জন্য নির্ধারণ করার সিদ্ধান্ত নীতিগতভাবে নিয়েছি। স্কুলের শিশুদেরকে আমরা একটু ওপরের ক্লাসের যারা আছেন তাদেরকে আমরা সরকারি উদ্যোগে এই জাদুঘরে নিয়ে এসে এই জাদুঘর দেখানোর ব্যবস্থা করব। শেখ হাসিনা বা সাকিব আল হাসানের মতো ফ্যাসিবাদের হোতারা আইনি অধিকার পাবেন বলেও জানান তিনি। ভালো খেলোয়াড় হতে পারেন, উনি একজন নষ্ট পচে যাওয়া মানুষ। যে মানুষ হাসিনার সাথে অ্যালাইন্ড হয় এবং এখনও অ্যালাইন্ড থাকেন, সে 5 তারিখে তো তার বক্তব্য এসছে। সো ডোন্ট কেয়ার উনি কত নামি, কত সুনাম তার আছে, এসব ফালতু কথা উনি বলেন আসলে সরকারকে কিছুটা চাপে ফেলার জন্য। আমি আবারও বলছি, এনিবডি কেউ আছেন, উনি বাংলাদেশে আসবেন মামলা ফেস করার জন্য, আইন ফেস করার জন্য, বিচার ফেস করার জন্য, এবং উনি এয়ারপোর্টে নামলে কি লোকজন মব করে তার কিছু করে ফেলবে? উনি কি সেটা মনে করেন? আমরা কেউ মনে করি? নো ওয়ে। উনি আসবেন এবং ওনার নিরাপত্তার মাধ্যমে উনি ফেস করবেন ওনার যা যা অভিযোগ আছে, এবং সেখানে যা যা আইনগত ব্যাপার আছে সব তিনি মেনে নিয়ে যদি আসেন, কোনো সমস্যা আমি দেখি না। এসএসসি পরীক্ষার ফল নিয়েও কথা বলেন জাহিদুর রহমান। শিক্ষার মান বাড়ানোর জন্য পাশের হার কমানো হয়নি। আমরা বলছি একটা জিনিস, ন্যূনতম যোগ্যতা ছাড়া পাশ করিয়ে দেয়া বা গ্রেড দিয়ে দেওয়ার একটা প্রবণতা ছিল। এগুলো প্রত্যেকটা মাফিয়াদের টুল, যে আমি মানুষকে, মানে বাংলাদেশের 2 লাখ মানুষ বাচ্চা বা কখনো 2 লাখের বেশি বাচ্চা এ প্লাস পেয়েছে, মেক পিপল হ্যাপি। কিন্তু এতে তো সংকট তৈরি হয়েছে। আপনি কি দেখেন নাই? আপনি এখন সার্চ করলে রিপোর্ট পাবেন, ঢাকা ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষায় 5 মার্কই পায় না 2 জিপিএ 5 পাওয়ার পর। সো মান বাড়ানোর জন্য, আমাদের মানটা যে জায়গায় আছে আমরা সেটা আসলে দেখতে চাই। মান বাড়ানোর জন্য তো অন্য সব কাজ আছে, আমাদের টিচারদের ট্রেনিং থেকে শুরু করে কারিকুলাম। কিন্তু এই প্রবণতাও দিনের শেষে শিশুদেরকে এক অর্থে মান বাড়াতে সাহায্য করবে, কারণ তারা মনে করবে আমাকে আমার পাস, আমার গ্রেড অর্জন করে নিতে হবে। সো ওই কারণে ব্যাপারটা দীর্ঘদিন কিন্তু এই ব্যাপারে একটা মারাত্মক রকম খারাপ পরিস্থিতি চলছে। ব্রিফিংয়ে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ আব্দুল আহমদ। ইকবাল ফরহাদ, বিটিভি নিউজ, ঢাকা। সমাজ কল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী ডাক্তার এজেডএম জাহিদ হোসেন বলেছেন, নারীর অর্থনৈতিক ক্ষমতায়নের বাধাগুলো চিহ্নিত করে সমস্যা সমাধানের পাশাপাশি নারীর প্রতি মনোজাগতিক ধারণার পরিবর্তন ঘটাতে হবে। তিনি আজ ঢাকায় সিরডাপ মিলনায়তনে নারীর অর্থনৈতিক ক্ষমতা শীর্ষক জাতীয় সেমিনারে একথা জানান। ঢাকা উইমেন চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি নাজ ফারজানার সভাপতিত্বে সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সেন্টার ফর উইমেন অ্যান্ড চিলড্রেন স্টাডিজের প্রেসিডেন্ট ইশরাত শামীম। অনুষ্ঠানে নারী অর্থনৈতিক ক্ষমতায়নে নৈতিক শিক্ষার প্রসারের পাশাপাশি সামাজিক সচেতনতার উপর গুরুত্ব আরোপ করেন সমাজ কল্যাণমন্ত্রী। জুলাই আন্দোলনকারীদের বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠান পুড়িয়ে দেওয়ার নির্দেশনা দেন শেখ হাসিনা। এ বিষয়ে ওবায়দুল কাদের এবং হাসান মাহমুদের সঙ্গে তার কথোপকথনের একটি কল রেকর্ড আজ ট্রাইব্যুনালে দাখিল করেছে প্রসিকিউশন। জুলাইয়ের মানবতা বিরোধী অপরাধ মামলায় ওবায়দুল কাদের সহ 7 আসামির বিরুদ্ধে যুক্তিতর্ক উপস্থাপনে কল রেকর্ডটি আজ দুপুরের পর ট্রাইব্যুনাল 2 উপস্থাপন করে রাষ্ট্রপক্ষ। এই সপ্তাহে মামলাটির যুক্তিতর্ক উপস্থাপন শেষ হবে জানিয়ে আসামিদের সর্বোচ্চ সাজা প্রত্যাশা করেন প্রসিকিউটর গাজী MH তামিম। সকালে পতিত আওয়ামী লীগ সরকারের শাসনামলে বরিশালে ক্রসফায়ারে ছাত্রদল নেতা সহ 2 জনকে হত্যার ঘটনায় সাবেক MP আবুল হাসনাত আবদুল্লাহ সহ 4 আসামির বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ করেন ট্রাইব্যুনাল 2। আজ এই মামলায় উজিরপুর থানার ওসি রকিবুল ইসলাম ও আগৈলছাড়া থানার ওসি মাসুদ খান সাক্ষ্য দেন। এদিকে জুলাই গণ অভ্যুত্থানে মানবতা বিরোধী অপরাধের দায়ে সালমান এফ রহমান ও আনিসুল হকের বিরুদ্ধে মামলার পরবর্তী তারিখ 25 আগস্ট ধার্য করেছেন ট্রাইব্যুনাল 1। আজ এই মামলায় সাক্ষ্য দেন জুলাই যোদ্ধা আলামিন। শিক্ষার মাধ্যমে দেশ পরিবর্তনের প্রত্যয় ব্যক্ত করেছেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন। সকালে চট্টগ্রামের হাটহাজারীতে
মীর নোজাবুল হক মেমোরিয়াল হাই স্কুলের নবনির্মিত মীর মোহাম্মদ নাসির উদ্দিন একাডেমিক ভবন উদ্বোধনকালে তিনি কথা বলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সাবেক মন্ত্রী, মেয়র ও রাষ্ট্রদূত মীর মোহাম্মদ নাসির উদ্দিন। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ সেলিম উদ্দিন রেজার সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বিদ্যালয়ের দাতা সদস্য ব্যারিস্টার ইশরাত নাজনীন নাসির, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আব্দুল্লাহ আল মুমিন এবং শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী তানভীর ইসলাম বক্তব্য রাখেন। নতুন এই একাডেমিক ভবন শিক্ষার্থীদের আধুনিক ও উন্নত পাঠদানের পরিবেশ নিশ্চিত করার পাশাপাশি শিক্ষার মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন বক্তারা। আমরা জাদুকর নই যে আজকে কাঠির বাড়ি দেবো বাংলাদেশ চেঞ্জ হয়ে যাবে, এটা না। কিন্তু আমরা প্রক্রিয়াটা শুরু করতে চাই। আমরা চাই এই প্রক্রিয়াটা শুরু হোক যেখানে আমরা জনপ্রতিনিধিরা, আমরা সরকারি কর্মকর্তারা জনগণের সেবক হিসেবে আপনাদের কাজ করতে পারি। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সবসময় বলেন বাংলাদেশের প্রকৃত মালিক হচ্ছে এই দেশের জনগণ, এবং সেটা যেন আমরা কিভাবে জনগণকে সেবা করছি সেই সেবা গ্রহণের মাধ্যমে জনগণ বুঝতে পারে তারাই দেশের প্রকৃত মালিক। বাংলাদেশ টেলিভিশনের নবনিযুক্ত মহাপরিচালক কাজী জেসিন আজ বিটিভিতে কাজে যোগ দেন। এর আগে তিনি গতকাল তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে আনুষ্ঠানিকভাবে যোগদান করেন। আজ তিনি বিটিভির সদর দপ্তরে পৌঁছলে বিটিভির ঊর্ধ্বতন কর্মকর্তারা তাকে ফুল দিয়ে স্বাগত জানান। গত 6 আগস্ট মিস কাজী জেসিনকে বাংলাদেশ টেলিভিশনের মহাপরিচালক হিসেবে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়। এবার আন্তর্জাতিক সংবাদ। কখনো কখনো পৃথিবী কেঁপে ওঠে, যার সাথে থেমে যায় হাজারো জীবনের স্বপ্ন। ভূকম্পনে দক্ষিণ আমেরিকার কলম্বিয়ায় নেমে এসেছে এমনই এক প্রলয়। সোমবার 7.4 মাত্রার ভয়াবহ ভূমিকম্পে মুহূর্তেই ধ্বংসস্তূপে পরিণত হয়েছে জনপদ। প্রাণ গেছে 132 জনের। ধ্বংসের মাঝে এখনও চলছে বেঁচে থাকার লড়াই। পরিস্থিতি সামাল দিতে জারি হয়েছে জরুরি অবস্থা। সীমা শারমিনের প্রতিবেদন। প্রকৃতির রুদ্র রোষে আবারও বিপর্যস্ত দক্ষিণ আমেরিকার দেশ কলম্বিয়া। দেশটির পশ্চিমাঞ্চলে আঘাত হানা এক ভয়াবহ ভূমিকম্পে এখনো পর্যন্ত প্রাণ হারিয়েছেন অনেকে। ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছেন আরও অনেকে। তাদের বাঁচাতে চলছে প্রাণপণ উদ্ধার তৎপরতা। কর্তৃপক্ষ জানিয়েছে রিক্টার স্কেলে 7.4 মাত্রার এই কম্পনের উৎপত্তি স্থল ছিল চোকো প্রদেশের সান জোসে দেল পালমার এলাকার কাছে। মুহূর্তেই কেঁপে ওঠে গোটা অঞ্চল। ভেঙে পড়ে বহু ঘরবাড়ি, রাস্তাঘাট। সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে কফি চাষের জন্য বিখ্যাত রিসারালদা প্রদেশে। বিশেষ করে দোস কেব্রাদার্স এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। প্রাণ হারিয়েছেন সবচেয়ে বেশি মানুষ সেখানেই। ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বন্দর নগরী ক্যালিতেও। এই বিপর্যয়ের পরিস্থিতি সামাল দিতে কলম্বিয়া সরকার জারি করেছে জরুরি অবস্থা। দেশটির ভূতাত্ত্বিক সংস্থা বলছে এটি 21 শতকে কলম্বিয়ার আঘাত হানা সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প। আতঙ্ক এখনো কাটেনি। সোমবার রাত পর্যন্ত আরও 21টি শক্তিশালী আফটার শক অনুভূত হয়েছে। ভূতাত্ত্বিকরা সতর্ক করে বলেছেন সামনের দিনগুলোতেও মাটি কাঁপতে পারে। ধ্বংসস্তূপের নিচে যারা প্রিয়জনকে খুঁজছেন, যারা মুহূর্তে হারিয়েছেন ঘরবাড়ি, তাদের জন্য গোটা বিশ্বের প্রার্থনা। সীমা শারমিন, বিটিভি নিউজ। হরমুজ প্রণালীতে ইরানের পুঁতে রাখা সকল মাইন অপসারণ করা হয়েছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
ওভাল অফিসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, এই মুহূর্তে হরমুজ প্রণালীর উপর একমাত্র যুক্তরাষ্ট্রের নৌবাহিনীরই নিয়ন্ত্রণ রয়েছে। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের অবরোধ ব্যবস্থা ইস্পাতের দেয়ালের মতো অত্যন্ত সুদৃঢ় ও অভেদ্য। যুক্তরাষ্ট্র যেসব জাহাজকে হরমুজ প্রণালীতে প্রবেশের অনুমতি দেয়, শুধুমাত্র সেই সব জাহাজই ঢুকতে পারে। তিনি জানান বিষয়টি জটিল, কারণ ইরান মাঝে মধ্যে প্রণালীটিতে মাইন পুঁতে রাখে আর যুক্তরাষ্ট্র মাইনগুলো খুঁজে বের করে অপসারণ করে। তবে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেছেন, নিষেধাজ্ঞা বা অবরোধের মাধ্যমে ইরানকে দমিয়ে ফেলা বা শ্বাসরুদ্ধকর পরিস্থিতিতে ফেলা যুক্তরাষ্ট্রের জন্য সম্ভব হবে না। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেয়া এক বার্তায় তিনি বলেন, অবরোধ যুক্তরাষ্ট্রের এক ধরনের বাতিগ্রস্ত আসক্তির প্রমাণ। এদিকে মধ্যপ্রাচ্য পরিস্থিতি নিয়ে জার্মানির পররাষ্ট্রমন্ত্রী জোহান ওয়াদেফুলের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। তিনি জানান, হরমুজ প্রণালী খুলে দেওয়ার বিষয়টি ইরানের বন্দরগুলোর উপর থেকে যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ প্রত্যাহার সহ সামরিক অভিযান বন্ধের উপর নির্ভর করে। এ সময় জার্মান পররাষ্ট্রমন্ত্রী গঠনমূলক আলোচনার মাধ্যমে সংঘাত বন্ধের উপর গুরুত্ব আরোপ করেন। ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরের সালফিত প্রদেশে 550 একর ফিলিস্তিনি জমি দখল করে নিয়েছে ইসরায়েল। সামরিক কাজে ব্যবহারের কথা বলে উত্তরাঞ্চলীয় মারদা শহরের এসব জমি দখলে নেওয়া হয়েছে বলে জানিয়েছে ফিলিস্তিনের বসতি স্থাপন ও প্রাচীর প্রতিরোধ বিষয়ক কমিশন। গতকাল এক বিবৃতিতে কমিশন এই তথ্য নিশ্চিত করেছে। এতে বলা হয়েছে, ইসরায়েলি কর্তৃপক্ষ নতুন একটি সামরিক আদেশ জারি করে মারদা শহরের 550 একর জমি দখলের নির্দেশ দিয়েছে। তাদের দাবি, ফিলিস্তিনি ভূখণ্ডের উপর নিয়ন্ত্রণ আরও বাড়াতেই সামরিক প্রয়োজনে জমি দখলের এমন আদেশ ক্রমেই বাড়াচ্ছে ইসরায়েলি কর্তৃপক্ষ। এই আদেশের আওতায় ওয়াদি কাসেম ও কাফিফ আল আবহার এলাকার জমিও পড়েছে। আদেশে নির্দিষ্ট এলাকাটির নিয়ন্ত্রণ নেয় এবং ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তার মাধ্যমে সেটির মালিকানা ইসরায়েলি সামরিক কমান্ডারের কাছে হস্তান্তরের কথা স্পষ্টভাবে বলা হয়েছে। কমিশনের গত 3রা আগস্টের এক বিবৃতিতে বলা হয়, শুধু জুলাই মাসে ইসরায়েলি কর্তৃপক্ষ 33টি সামরিক আদেশ জারি করেছে। এর মধ্যে 31টি ছিল ফিলিস্তিনি 2,05,324 একর জমি দখলের নতুন আদেশ। কমিশনের তথ্য অনুযায়ী অধিকৃত পূর্ব জেরুজালেম সহ পশ্চিম তীরে প্রায় 7,50,000 ইসরায়েলি বসতি স্থাপনকারী বসবাস করেন। এসব এলাকায় 156টি অবৈধ বসতি ও 360টি আউটপোস্ট রয়েছে। আবারও দেশের খবর। এবার সংবাদের সত্যতা যাচাই ভিত্তিক পরিবেশনা ফ্যাক্ট চেক। সত্য জানুন। সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিওকে কেন্দ্র করে সম্প্রতি ছড়িয়ে পড়েছে রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগ। দাবি করা হচ্ছে, বাকির টাকা চাওয়ায় এক নারীকে লাঞ্ছিত করেছেন এক রাজনৈতিক নেতা। তবে রিউমার স্ক্যানারের অনুসন্ধানে জানা গেছে, নোয়াখালীর হানিফ চেয়ারম্যান বাজারে ঘটে যাওয়া এই ঘটনার সাথে কোনো রাজনীতির সম্পর্ক নেই। সীমা শারমিনের প্রতিবেদন। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও নিয়ে তুমুল আলোচনা চলছে। যে ভিডিওতে দেখা যায় একজন নারীকে মারধর করছেন একজন পুরুষ, আর ক্যাপশনে দাবি করা হয় কাঁচা বাজারের এক নারী ব্যবসায়ীর কাছে বাকি চেয়েছিলেন এক রাজনৈতিক নেতা। বাকি না পেয়েই নাকি তাকে এভাবে লাঞ্ছিত করে দোকান থেকে বের করে দেওয়া হয়েছে। মুহূর্তেই ভিডিওটি ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। কিন্তু সত্যতা যাচাইয়ে ফ্যাক্ট চেকার প্রতিষ্ঠান রিউমার স্ক্যানার টিম অনুসন্ধানে নামে। অনুসন্ধানে উঠে আসে ভিন্ন এক চিত্র। ভিডিওটির সঙ্গে বিএনপি বা কোনো রাজনৈতিক নেতার সম্পর্ক নেই। ঘটনাটি ঘটেছে নোয়াখালীর হানিফ চেয়ারম্যান বাজারে। সেখানে এক মানসিক ভারসাম্যহীন নারী দোকানের মালামাল রাস্তায় ফেলে দিচ্ছিলেন। তখন দোকানদার রাগের বশে তাকে মারেন। পরবর্তীতে ওই দোকানদার নিজেই একটি ভিডিও বার্তায় জানান, তিনি দীর্ঘদিন ধরে ওই নারীকে খাবার দেন। সেদিন হঠাৎ এমন ঘটনায় তিনি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন এবং তার জন্য তিনি দুঃখ প্রকাশ করেন। অর্থাৎ রাজনৈতিক প্রতিহিংসার যে গল্পটি সোশ্যাল মিডিয়ায় ঘুরছিল তার কোনো ভিত্তি নেই, বরং এটি ছিল একটি ব্যক্তিগত অনাকাঙ্ক্ষিত ঘটনা, যাকে ভুলভাবে উপস্থাপন করা হয়েছে। রিউমার স্ক্যানারের ভাষায় বলা যায়, বিভ্রান্তির জালে না পড়ে যাচাই করুন সত্যকে। সীমা শারমিন, বিটিভি নিউজ। শেয়ার বাজারের খবর।
চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে চাঙ্গা ভাব অব্যাহত রয়েছে। আজ শেয়ার লেনদেন ও মূল্য সূচক দুটোই বেড়েছে। দিন শেষে সার্বিক সূচক দাঁড়িয়েছে 15,790.45, যা গতকালের চেয়ে শতকরা 1.03 ভাগ বেশি। এছাড়া সিএসসি 30-এর মূল্য সূচক দাঁড়ায় 14,124.44, যা গতকালের চেয়ে শতকরা 0.91 ভাগ বেশি। আজ 231টি কোম্পানির 90,60,484টি শেয়ার লেনদেন হয়, যার মূল্য 71,24,73,000 টাকারও বেশি। এর মধ্যে 164টি কোম্পানির শেয়ার দাম বেড়েছে, 49টির কমেছে এবং 18টির দাম অপরিবর্তিত রয়েছে। এবার আবহাওয়ার খবর। পতেঙ্গা আবহাওয়া অফিস জানিয়েছে, আগামীকাল সন্ধ্যা 6টা পর্যন্ত চট্টগ্রাম ও পার্শ্ববর্তী এলাকায় আকাশাংশিক মেঘলা অথবা সাময়িকভাবে মেঘাচ্ছন্ন থাকতে পারে। সেই সাথে অস্থায়ীভাবে অনেক জায়গায় দমকা বা ঝোড়ো হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাত এবং কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। পরবর্তী 24 ঘন্টায় আবহাওয়ার সামান্য পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। নগরীতে আজ সর্বোচ্চ তাপমাত্রা ছিল 34.7 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে 3.6 ডিগ্রি বেশি, এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল 26 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে 0.9 ডিগ্রি বেশি। আগামীকাল চট্টগ্রামে সূর্যোদয় 5টা 29 এবং সূর্যাস্ত 6টা 26। এবার জানিয়ে দিচ্ছে কর্ণফুলী নদীতে আগামীকালের জোয়ার ভাটার সময়সূচি। ভাটা শুরু হবে রাত 12টা 16, জোয়ার সকাল 6টা 48। পরবর্তী ভাটা শুরু হবে দুপুর 12টা 26 এবং জোয়ার সন্ধ্যা 7টা 27।